নমস্কার। আজকের ভিডিওতে আমার আলোচনা চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি বলে পরিচিত মানিক দত্তকে নিয়ে। ষোড়শ শতাব্দীতে আবির্ভূত কবিরা যারা চণ্ডীমঙ্গল কাব্যকে ব্রতকথার সংকীর্ণতা থেকে উদ্ধার করে যথার্থ মঙ্গল কাব্যের বিস্তার দান করেছিলেন। মানিক দত্ত, মুকুন্দরাম চক্রবর্তী এবং মাধব আচার্য এরা তিনজন চণ্ডীমঙ্গল কাব্যের পটভূমিকায় যেমন দেবীর পূজা প্রচারের কাহিনী রচনা করেছিলেন, ঠিক তেমনি সমাজ এবং সাহিত্যের দিক থেকেও সম্প্রদায় বিশেষের প্রচার কাব্যকে একটি স্থায়ী মূল্য দিয়েছে। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি বলে পরিচিত মানিক দত্তের কাব্যের পুঁথি পাওয়া গিয়েছে এবং সেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছে। মুকুন্দরাম চক্রবর্তী তার কাব্য অভয়া মঙ্গলে মানিক দত্তের নাম একাধিকবার উল্লেখ করেছেন, তাই এর থেকেই মানিক দত্তকে চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি বলে মনে করা হয়। মুকুন্দরাম চক্রবর্তী মানিক দত্ত সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, যাহা হইতে হইল গীতপথ পরিচয়, অর্থাৎ মানিক দত্তই সর্বপ্রথম চণ্ডীর গান বেঁধেছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে যে মানিক দত্তের কাব্যে যতগুলো পুঁথি পাওয়া গিয়েছে এবং সেগুলির মধ্যে ঘটনা বিন্যাস যেমন বিশৃঙ্খল, তেমনি ভাষা এবং ছন্দ এলোমেলো। তাই এই সমস্ত দিক বিচার করে মানিক দত্তের কাব্যকে কিন্তু প্রাচীনত্বের পর্যায়ে ফেলা যায় না। এছাড়া মানিক দত্তের কাব্যের একেবারে গোড়ার দিকে কবির যে আত্মপরিচয় সংযোজিত হয়েছে এবং সেটাও কবির নিজস্ব রচনা কিনা তা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। তবে বিভিন্ন তথ্য থেকে কবির সম্বন্ধে যতটুকু জানা যায় সেটা হলো যে মালদহের ফুলবাড়ি গ্রামে কবি জন্মগ্রহণ করেছিলেন, কেননা তার কাব্যে ওই অঞ্চলের নানা স্থান এবং গ্রাম জনপদের উল্লেখ রয়েছে। এছাড়া তার কাব্যে সৃষ্টিতত্ত্ব প্রসঙ্গে খানিকটা বৌদ্ধ প্রভাব এবং খানিকটা ধর্মমঙ্গলের প্রভাব রয়েছে। এই সৃষ্টিতত্ত্বে প্রথমে ধর্ম আদ্যাকে সৃষ্টি করলেন, নিরঞ্জন আদ্যাকে সৃষ্টি করলেন এবং পরে এই আদ্যা দেবী চণ্ডীতে রূপান্তরিত হলেন। এরপরে ধর্ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করলেন এবং দেবী চণ্ডীকে বিবাহ করতে ধর্ম মহাদেবকে নির্দেশ দিলেন। এইভাবেই ধর্মমঙ্গলের সৃষ্টিতত্ত্ব এবং তারপরে পৌরাণিক হরপার্বতীর কাহিনী আরম্ভ হয়েছে তার কাব্যে। এরপরে কবি ব্যাদ কালকেতুর কাহিনী এবং বণিক ধনপতির কাহিনীকে অত্যন্ত সংক্ষেপে বিবৃত করেছে। পরবর্তী সময় চণ্ডীমঙ্গলের কাহিনীগুলো সব এই ধারাই অনুসরণ করেছে। মানিক দত্তের কাব্যে ভানুদত্তের চরিত্রটি একটি আলাদা উল্লেখের দাবি রাখে। তবে মানিক দত্তের কাব্য ছড়া এবং পাঁচালীর গণ্ডি অতিক্রম করে কিন্তু কখনোই যথার্থ মঙ্গল কাব্যে রূপান্তরিত হতে পারেনি। তাই কবির কাব্যে বৃদ্ধাবেশিনী চণ্ডীর একটি হেঁয়ালি রয়েছে যা অত্যন্ত মুখরোচক এবং সেই হেঁয়ালিটি হচ্ছে, আমারে বলো ডান বুড়ি রে আমারে বলো ডান, কার খাইনু ভাতার পুত কার করিনু হান, ডান নই রে ডান নই হইয়ে মুখ দোষী, দ্বারে বসি খাইনু মুই 14 ঘর পড়শি, উত্তর দেশ গেনু খাইয়া আইনু কাঙাল, দুয়ারে বসিয়া খাইনু 3 লক্ষ বাঙাল, ডাইন বলিয়া মোরে বলে বারবার, আজিকা হইনু ডান তোমা খাইবার।
এই হেঁয়ালিটি বেশ মুখরোচক। কবি সম্পর্কে একটি জনশ্রুতি প্রচলিত আছে, সেটা হচ্ছে যে কবি অল্প বয়সে বিকলাঙ্গ ছিলেন এবং পরে দেবীর কৃপায় তিনি ব্যাধিমুক্ত হন এবং পরবর্তী সময়ে দেবীর স্বপ্নাদেশ পেয়ে তিনি পুঁথি রচনায় আত্মনিয়োগ করেন এবং এটা নিছকই জনশ্রুতি মাত্র। তবে মোট কথা যে কবির কাব্যে যতগুলো পুঁথি পাওয়া গিয়েছে এবং সেই পুঁথিগুলো কখনোই প্রাচীনত্বের মধ্যে পড়ে না, প্রাচীন বলে গণ্য করা কখনোই যায় না। তবে একথাও ঠিক যে কবি প্রাচীনকালে কাব্য লিখেছিলেন ঠিকই, কিন্তু পরবর্তী সময় তার কাব্যে এত রদবদল হয়েছে যে তার কাব্যে প্রাচীনত্বের চিহ্ন নেই বললেই চলে। আজকে এখানেই আমার আলোচনা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমার আলোচনা থাকবে চণ্ডীমঙ্গল কাব্যেরই আরেকজন কবি মাধব আচার্যকে নিয়ে। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।